হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে তাহলে আমাদের ডি অ্যান্ড এফ ব্লকের লাস্ট পার্ট, যেটা হচ্ছে ইনার ট্রানজিশন এলিমেন্ট। ইনার ট্রানজিশন এলিমেন্ট এই পার্টটা আজকে আমরা ডিসকাস করব ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য। ক্লাস 12 অ্যান্ড রিপিটার্স এর জন্য আমরা ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট ডিসকাস করব। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি। দেখতেই পাচ্ছ এখানে দা ইনার ট্রানজিশন এলিমেন্ট মানে এফ ব্লক। ডি ব্লকটা আমাদের টোটাল কমপ্লিট হয়ে গেছিল, তাই তো? ডি ব্লকটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছিল। আজকে কিন্তু আমরা ইনার ট্রানজিশন এলিমেন্টটা পড়বো। তোমরা একটু এনসিইআরটি বইটা তোমাদের খুলে নাও। যখন ক্লাসটা করবে না, প্রত্যেকটা ক্লাসের কথাই বলছি, মানে ক্লাস 11 বা ক্লাস 12 যে ক্লাসটাই করবে, এনসিইআরটি বুকটা কিন্তু নিজের সামনে, চোখের সামনে যেন খোলা থাকে। তাহলে দেখো, আজকে আমরা স্টার্ট করছি এফ ব্লক এলিমেন্ট গুলোকে। এবার এফ ব্লক এলিমেন্ট দেখো, এফ ব্লক কনসিস্ট অফ, এক সেকেন্ড দাঁড়াও। এফ ব্লক, এই যে এফ ব্লক এলিমেন্ট কনসিস্ট হয় দুটো সিরিজে, একটা ল্যান্থানয়েডস আর একটা অ্যাক্টিনয়েডস। ল্যান্থানামের যে পরবর্তী 14টা মৌল আছে, দ্য 14 এলিমেন্টস ফলোইং ল্যান্থানাম। আমরা ডি ব্লক এলিমেন্টটা কিরম ভাবে পড়েছি, আমরা ইংলিশটা পড়ে নিয়ে আবার বেঙ্গলিটাকে আরেকবার রিড করেছি, যাতে কিনা আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। যাতে করে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়, সেই জন্য আমরা কি করেছিলাম, ইংলিশটা রিড করে নিয়ে বুঝে নিয়ে আরেকবার আমরা বাংলাটাও রিড করেছিলাম। তাহলে ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছিল। তোমরা কেউ কেউ বলেছিলে যে এতে সুবিধাও হচ্ছে তোমাদের। আর তো এফ ব্লকটাও আমরা সেরকম ভাবেই পড়ার চেষ্টা করব, যে এফ ব্লক কনসিস্ট অফ টু সিরিজ, একটা ল্যান্থানয়েড, যেটা হচ্ছে তোমার ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল, আর অ্যাক্টিনয়েডস হচ্ছে দ্য 14 এলিমেন্টস ফলোইং অ্যাক্টিনিয়াম। বিকজ ল্যান্থানাম closely resemble the lanthanoids, it is usually included in any discussion of the lanthanoids for which the general symbol LN is often used. মানে ল্যান্থানামের ক্ষেত্রে যেটা ইউজ হয়, জেনারেল সিম্বল হচ্ছে তোমার LN ইউজ হয়। সিমিলারলি তুমি যদি অ্যাক্টিনয়েডস ব্যাপারে ডিসকাস করতে চাও, যেটা অ্যাক্টিনিয়াম সিরিজের মধ্যে আছে, যার মধ্যে অ্যাক্টিনিয়াম আছে, তাই তো? অ্যাক্টিনয়েডস মানে হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টা মৌল। তাহলে বিসাইডস 14 এলিমেন্টস কনস্টিটিউটিং দিস সিরিজ, ঠিক আছে, মানে ইনক্লুড করছে, অ্যাক্টিনিয়ামকেও ইনক্লুড করে এখানে। ল্যান্থানয়েডস রিজেম্বল ওয়ান অ্যানাদার মোর ক্লোজলি দেন ডু দ্য মেম্বার্স অফ অর্ডিনারি ট্রানজিশন এলিমেন্টস ইন এনি সিরিজ। ল্যান্থানয়েড রিজেম্বল করে ওয়ান অ্যানাদার মোর ক্লোজলি, খুব ক্লোজ ভাবে রিজেম্বল করে একে অপরকে। কাদের থেকে না, অর্ডিনারি যে ট্রানজিশন এলিমেন্ট গুলো রয়েছে ইন এনি সিরিজ, তাদের থেকে, সেই মেম্বার গুলোর থেকে। দে হ্যাভ অনলি ওয়ান স্টেবল অক্সিডেশন স্টেট, তাদের কিন্তু একটাই স্টেবল অক্সিডেশন স্টেট রয়েছে। অ্যান্ড দেয়ার কেমিস্ট্রি প্রোভাইডস অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি টু এক্সামিন দ্য এফেক্ট অফ স্মল চেঞ্জ ইন সাইজ অ্যান্ড নিউক্লিয়ার চার্জ অ্যালং এ সিরিজ অফ আদারওয়াইজ স্মলার এলিমেন্টস। এখানে কিন্তু মানে এদের একটা কেমিস্ট্রিটা, মানে এদের হচ্ছে তোমার একটাই স্টেবল অক্সিডেশন স্টেট থাকে এফ ব্লক এলিমেন্ট গুলো, যাদের বলে ইনার ট্রানজিশন এলিমেন্ট। তাদের কিন্তু একটাই, অনলি ওয়ান স্টেবল অক্সিডেশন স্টেট। আর এদের কেমিস্ট্রিটা একটা এক্সিলেন্ট অপরচুনিটি প্রোভাইড করে, সেটা হচ্ছে স্মল চেঞ্জ ইন সাইজ অ্যান্ড নিউক্লিয়ার চার্জ অ্যালং আ সিরিজ অফ আদারওয়াইজ সিমিলার এলিমেন্টস। কেমিস্ট্রি অফ দ্য অ্যাক্টিনয়েড ইজ অন আদার হ্যান্ড, এবার এটা বললাম কি ল্যান্থানাইডের কথা, মাচ মোর কমপ্লিকেটেড। অ্যাক্টিনয়েডের কেমিস্ট্রি কিন্তু ভীষণই কমপ্লিকেটেড। কমপ্লিকেশনস অ্যারাইজেস partly owing to the occurrence of a wide range of oxidation state in this element, and partly because their radioactivity creates special problem in their study. তাদের মধ্যে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্ট আছে, সেই জন্য তাদের মধ্যে একটা স্পেশাল প্রবলেম ক্রিয়েট করে স্টাডিতে। The two series will be considered separately here. এবার তাহলে আমরা একটু বাংলাটা পড়ে নিই। দেখো তাহলে, অভ্যন্তরীণ সন্ধিগত মৌলসমূহ এফ ব্লক। এফ ব্লকের মধ্যে দুটো সারি বর্তমান, একটা ল্যান্থানয়েড, যেটা হচ্ছে ল্যান্থানয়েডের পরবর্তী 14টা মৌল, অ্যাক্টিনয়েড, অ্যাক্টিনামের পরবর্তী 14টি মৌল।
ল্যান্থানয়েড মৌলসমূহের সাথে বহু সদৃশ ধর্ম প্রদর্শন করে বলে ল্যান্থানয়েড সংক্রান্ত আলোচনায় ল্যান্থানামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণেই ল্যান্থানাম এবং ল্যান্থানয়েড সারির সমস্ত মৌলকে সাধারণভাবে এলএন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। অনুরূপভাবে অ্যাক্টিনয়েড সারির 14টি মৌলের সাথে অ্যাক্টিনিয়ামকে অ্যাক্টিনয়েড সংক্রান্ত আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে। যে কোনো সারির সাধারণ সন্ধিগত মৌলগুলোর তুলনায় ল্যান্থানয়েড মৌলগুলো পরস্পরের সাথে একটা অধিকতর সদৃশ্যতা প্রদর্শন করে। সাধারণ সন্ধিগত মৌলগুলোর তুলনায় ল্যান্থানয়েড মৌলগুলো দেখা গেছে যে পরস্পরের সাথে বেশি একটা সিমিলারিটি শো করছে। এদের একটাই জারণ স্তর থাকছে, আর কোন সারির সদৃশ মৌলগুলোর আকার এবং নিউক্লিয় আধানের সামান্য পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণের অসামান্য সুযোগ এদের রসায়নের মধ্যে রয়েছে। আর অ্যাক্টিনয়েড মৌলসমূহের রসায়নটা একটু অন্যরকম, অনেকটাই কমপ্লিকেটেড, মানে জটিল প্রকৃতির। জটিলতা সৃষ্টির কারণ এদের জারণ স্তরের বিশাল পরিধি। ল্যান্থানয়েডের ক্ষেত্রে যেমন অনলি ওয়ান আমাদের অক্সিডেশন স্টেট, এদের ক্ষেত্রে কিন্তু বিশাল পরিধি। আর একটা কারণ হচ্ছে এদের রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। এর জন্যই এদের সম্পর্কে অধ্যয়ন করাটা কষ্টকর। এফ ব্লক মৌলগুলোর সারি দুটোকে পৃথকভাবে আলোচনা করব আমরা। ল্যান্থানয়েডটা আলাদা করে পড়বো, অ্যাক্টিনয়েডটাকে আলাদা করে পড়বো। ল্যান্থানয়েডে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, দেখো, দ্য নেম, সিম্বল, ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটমিক অ্যান্ড সাম আয়নিক স্টেটে বা অ্যাটমিক আয়নিক রেডিয়াস অফ দ্য ল্যান্থানাম, ল্যান্থানয়েডস, এইগুলো, যেখানে জেনারেল ফর্মুলা হিসাবে এলএন ইউজ করা হয়। এবার আমরা দেখে নিই তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন। Electronic configuration. It may noted that atoms of these elements have electronic configurations with 6s2 common, but the variable occupancy of 4f level. However, the electronic configuration of all the tripositive ion, যেটা হচ্ছে most stable oxidation state for all the lanthanoids, are the form 4FN, এই ফর্মে থাকে, যেখানে এন থেকে এন এর মানটা 1 থেকে 14 অবধি হতে পারে। কারণ ল্যান্থানয়েডের হচ্ছে তোমার 1 থেকে 14 অবধি না, ল্যান্থানয়েডের পরবর্তী তো 14টা মৌল আছে, তাই এন এর ভ্যালুটা, এই যে 4FN, এর ভ্যালুটা কিন্তু, এই এন এর ভ্যালুটা 1 থেকে 14 অবধি ভ্যারি করে, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে। 4f1, 4f2, 4f3 থেকে 4f14 অবধি হতে পারে এই ল্যান্থানয়েডের নাম্বারটা। তাহলে দেখে নি ইলেকট্রনীয় বিন্যাস। এটা লক্ষ্য করা যায় যে এই সকল পরমাণুর ইলেকট্রন বিন্যাসে 6s2 এইটা হচ্ছে সাধারণ বিন্যাস, আর 4f কক্ষকটিতে পরিবর্তনশীল ইলেকট্রন সংখ্যার অস্তিত্ব থাকে। তবে ত্রিযোজী ট্রাই পজিটিভ যে আয়নগুলো, যেটার হচ্ছে সর্বাধিক স্থায়ী জারণ স্তর ল্যান্থানয়েড মৌলগুলো, তাদের ইলেকট্রন বিন্যাস কিন্তু 4fn হয়, যেখানে n এর মান 1 থেকে 14 পর্যন্ত ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক হতে থাকে। সাধারণ বিন্যাসে 6s2, কিন্তু 4f কক্ষকে যেহেতু পরিবর্তনশীল ইলেকট্রন সংখ্যার অস্তিত্ব থাকে, তাই ত্রিযোজী আয়নগুলোর ইলেকট্রন বিন্যাস 4fn। নেক্সট আমরা পড়ব অ্যাটমিক অর আয়নিক সাইজ। অ্যাটমিক অর ionic size, overall decrease in atomic and ionic radius from lanthanum to lutetium. ল্যান্থানাম থেকে লিউটেটিয়াম, যেটাকে ল্যান্থানয়েড সংকোচন বা ল্যান্থানয়েড কন্ট্রাকশন বলে, যেটা আগের ক্লাসে আমরা পড়েছি। ওভারঅল ডিক্রিজ ইন atomic and ionic radius from lanthanum to lutetium. The lanthanoid contraction is a unique feature in the chemistry of lanthanoid. এটা হচ্ছে একটা ইউনিক ফিচার। It has far-reaching consequence in the chemistry of the third transition series of the elements. তাহলে ডিক্রিজ হচ্ছে atomic radius is not quite regular as it is regular in M3+ ion. এটা কিন্তু মানে এই যে তোমার derived from the structure of metals, মেটালের স্ট্রাকচার থেকে যেটা ডিরাইভ হচ্ছে, তার অ্যাটমিক রেডিয়াস যে ডিক্রিজ হচ্ছে সেটা নট কোয়াইট রেগুলার, যেহেতু ইট ইজ রেগুলার ইন M3+ আয়নের ক্ষেত্রে, ট্রাই পজিটিভ আয়ন,
তাই না? আমরা বললাম এই যে ট্রাই পজিটিভ মানে ত্রিযোজী আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসের কথা বললাম। This contraction is of course similar to that observed in an ordinary transition series. এটা একটা ordinary transition series এ দেখা যায় and is attributed to the same cause, the imperfect shielding of one electron by another in the same subcell. Same subcell এ একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন দ্বারা একদম কি বলবো ইমপারফেক্ট শিল্ডিং, একদম ঠিক মতো আবৃত হচ্ছে না, ঠিক মতো আবৃত হচ্ছে না, এটাই তার কারণ। imperfect shielding of one electron by another in the same subcell. However, shielding of one 4f electron by another is less than one d electron by another with the increase in nuclear charge along the series. তাহলে there is fairly regular decrease in the size with increasing atomic number. Atomic number increase করছে, size কিন্তু fairly regular decrease করছে। দেখো আমরা আরেকবার তাহলে বলে নিই যে পারমাণবিক এবং আয়নীয় আকার সম্পর্কে কি বোঝাচ্ছে। ল্যান্থানয়েড মৌলগুলোর একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য, যেটা আমরা ইউনিক ফিচার পড়ছিলাম, যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ সামগ্রিকভাবে হ্রাস পায়। এটাকেই ল্যান্থানয়েড সংকোচন হওয়া বলে। তৃতীয় সারির সন্ধিগত মৌলগুলো থার্ড সিরিজের ট্রানজিশন এলিমেন্টস গুলোর রসায়নের উপর এই সংকোচনের সুদূর প্রসারী প্রভাব রয়েছে। ঠিক আছে, বাংলাটা কেন বলা হচ্ছে, যাতে ইংলিশটার সাথে একদম বাংলাটা তোমরা কোরিলেট করতে পারো। তাহলে তৃতীয় সারির যে সন্ধিগত মৌলসমূহের রসায়নের ওপর এই সংকোচনের একটা সুদূর প্রসারী প্রভাব রয়েছে। পারমাণবিক ব্যাসার্ধের হ্রাস খুব একটা ধারাবাহিক নয়, যতটা M3+ আয়নগুলোর ক্ষেত্রে দেখা যায়। M3+ আয়নগুলোর ক্ষেত্রে যা দেখা যায়, পারমাণবিক ব্যাসার্ধের হ্রাসটা খুব একটা ধারাবাহিক নয়। এই ধরনের সংকোচন অবশ্যই সাধারণ সন্ধিগত সারির ক্ষেত্রে যেরকম পর্যবেক্ষণ করা হয় তার ঠিক অনুরূপ। একই কক্ষকের একটি ইলেকট্রন দ্বারা অপর ইলেকট্রনের সঠিকভাবে আবৃত না করে রাখতে পারাকেই এর কারণ বলে মনে করা হয়। ল্যান্থানয়েড কন্ট্রাকশনের তোমরা রিজনটা পড়েছিলে যে একই কক্ষকের একটা ইলেকট্রন দ্বারা অপর ইলেকট্রনটা ইমপারফেক্ট শিল্ডিং হচ্ছে, মানে সঠিকভাবে আবৃত করে রাখতে পারছে না, সেই জন্যই ল্যান্থানয়েড সংকোচন বলছে। সারি বরাবর নিউক্লিয় আধান বৃদ্ধির সাথে সাথে একটা 4f ইলেকট্রন দ্বারা অন্য একটি 4f ইলেকট্রনকে আবৃত করে রাখার ক্ষমতা একটা ডি ইলেকট্রন দ্বারা অন্য একটা ডি ইলেকট্রনকে আবৃত করে রাখার ক্ষমতা থেকে কম হয়। তার মানে 4f এর ক্ষমতাটা ডি এর থেকে কম হচ্ছে নিউক্লিয় আধান যত বাড়ছে। সারি বরাবর সিরিজ ওয়াইজ নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে, একটা 4f ইলেকট্রন দ্বারা অন্য একটা 4f ইলেকট্রনকে সিল্ড করার ক্ষমতা একটা ডি ইলেকট্রন দ্বারা অন্য একটা ডি ইলেকট্রনকে সিল্ড করে রাখার ক্ষমতা থেকে কম হয়। পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে আকারের পরিবর্তন যথেষ্ট ধারাবাহিক হয়, যত আমাদের অ্যাটমিক নাম্বারটা ইনক্রিজ করবে। The cumulative effect of the contraction of the ল্যান্থানয়েড সিরিজ known as ল্যান্থানয়েড contraction, এটাকেই বলছি ল্যান্থানয়েড contraction, cumulative effect of the contraction of ল্যান্থানয়েড সিরিজের cause the radius of the member of the third transition series to be very similar to those of the corresponding member of the second series এর সাথে অনেকটাই সিমিলার হয়। অলমোস্ট আইডেন্টিক্যাল রেডিয়াস অফ ZR আর HF এ দেখো 160, মানে থার্ড সিরিজের আর সেকেন্ড সিরিজের দুটো এলিমেন্ট দেখো তোমাদের আইডেন্টিক্যাল রেডিয়াসটা অনেকটা, এটা 160 পিকোমিটার, এটা 159। A consequence of the lanthanoid contraction account for their occurrence together in nature and for the difficulty faced in their separation. কোশ্চেন বলতে এখানে কিন্তু ওই ল্যান্থানয়েড সংকোচনের কারণটাই মেন ইম্পর্টেন্ট। এই প্যারাগ্রাফটা অতটাও নয়, দেখো তাও পড়তে হবে আমাদের, কারণ জানার জন্য পড়তে হবে।
ল্যান্থানয়েড সারির মৌলগুলোর এই সংকোচন, যেটা ল্যান্থানয়েড সংকোচন নামে পরিচিত, তার কারণে তৃতীয় সন্ধিগত সারির সদস্যদের ব্যাসার্ধ দ্বিতীয় সারি মানে সেকেন্ড সিরিজের ট্রানজিশন এলিমেন্ট গুলোর মেম্বার গুলোর খুবই কাছাকাছি সিমিলার হয়। ল্যান্থানয়েড সংকোচনের জন্য প্রায় একই ব্যাসার্ধ যুক্ত হয়, তাই তো হলো সেকেন্ড সিরিজ থার্ড সিরিজের ট্রানজিশন এলিমেন্টের ব্যাসার্ধ একই হচ্ছে, দেখা যাচ্ছে কাছাকাছি হচ্ছে বা একই হচ্ছে। জেডার আর এইচএফ কে প্রকৃতিতে একসাথে পাওয়া যায়, যেটার 160 159 একদম অনুরূপ বা কাছাকাছি। এই কারণে এদের পৃথক করা অসুবিধাজনক, কারণ এদের ব্যাসার্ধ তো এক। প্রকৃতিতে যদি এদের জেডার আর এইচএফ কে আমি একসাথে পাই, তাহলে এদের পৃথক করা তো খুবই অসুবিধাজনক হয়ে যাবে, তাই না? কোনো একটা টুইন বেবিকে ধরো, তোমার চিনতে অসুবিধা হয় না? সেরকমই যদি আমি জেডার আর এইচএফ এই দুটো একসাথে পাই, আবার তাদের ব্যাসার্ধটাও একই হয়, মানে প্রপার্টিজ বলতে পারো, সেটা যদি ল্যান্থানয়েড সংকোচনের জন্য সেম হয়, তাহলে এদেরকে আমরা সেপারেট করা অসুবিধাজনক হয়ে যায়। নেক্সট আছে তোমাদের অক্সিডেশন স্টেট ইন দ্য ল্যান্থানয়েডস La2, এই 2 হচ্ছে 2+, 3 হচ্ছে 3+, মানে এগুলো কিন্তু অক্সিডেশন স্টেট কে বোঝায়। La2+ and Ln3+ compounds are predominant species. Occasionally, +2, +4 ions in solution or in solid compounds are also obtained. This irregularity arises mainly from the extra stability of the empty half filled or filled F subcell. F subcell, F কক্ষকের কি না হাফ ফিল্ড অথবা ফিল্ড হতে পারে অথবা এমটিও থাকতে পারে। F কক্ষকটা এমটিও হতে পারে, খালি কক্ষক হতে পারে, হাফ ফিল্ড অর্ধপূর্ণ হতে পারে, ফিল্ড মানে সম্পূর্ণ হতে পারে। তাদের এক্সট্রা স্টেবিলিটির জন্য এটা হচ্ছে, এই ইরেগুলারিটিটা হচ্ছে, মানে +2, +4 আয়ন ইন সলিউশনও আমরা অবটেন করতে পারছি। Thus, the formation of Ce4 is favored by its noble gas configuration, but it is a strong oxidant reverting to the common +3 state. The E value, এটা জানার ভ্যালু মনে রাখার কোনো দরকার নেই, which suggests that it can oxidize water. এই মানে ভ্যালুটা দেখে আমরা বুঝতে পারছি যে এ কিন্তু আমাদের ওয়াটারকে অক্সিডাইজ করবে। কি বলছে দেখো জারণ স্তর সম্পর্কে, ল্যান্থানয়েড সমূহের মধ্যে La2 আর Ln3 তোমার যৌগগুলোর অস্তিত্ব মূলত লক্ষ্য করা যায়, তবে দ্রবণের মধ্যে বা কঠিন যৌগের মধ্যে +2 এবং +4 আয়নের অস্তিত্ব মাঝে মাঝে লক্ষ্য করা যায়। সুস্থিত ফাঁকা মানে এক্সট্রা স্টেবিলিটি রয়েছে অর্ধপূর্ণ বা পূর্ণ এফ উপকক্ষের জন্যই ধারাবাহিকতার এই অভাব লক্ষ্য করা যায়। এ কারণেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে বলে Ce4 গঠন সহজতর হয়, কিন্তু এটা উত্তম জারক দ্রব্য হওয়ায় পুনরায় এটাকে সাধারণ জারণ স্তর +3 তে ফিরে যেতে পারে। Ce4 গঠন করে সহজে, যেহেতু এটা নোবেল গ্যাস কনফিগারেশন লাভ করে, কিন্তু এটা যেহেতু একটা মানে গুড অক্সিডেন্ট, উত্তম জারক দ্রব্য, সেই কারণে এ তার সাধারণ জারণ স্তর +3 তে ফিরে যেতে পারে। However, the reaction rate is very slow and hence it a good analytical reagent হিসেবেও ইউজ হয়। তাহলে Ce4+ good analytical reagent. PrNdTbDy also exhibit +4 state but only in oxide এর ক্ষেত্রে। এরা +4 স্টেটে যায়, কিন্তু সেটা শুধুমাত্র অক্সাইড হলে, এই M এর জায়গায় PrO2, NdO2, TbO2 ইত্যাদি বসবে। Eu2+ uranium is formed by losing the 2s electron and its F7 configuration accounts for the formation of this ion. However, Eu2+ is a strong reducing agent, কারণ এ দুটো s ইলেকট্রন লস করছে and its F7 configuration accounts for the formation of this ion. Strong reducing agent changing to the common +3 state. Similarly, Yb2+, which has F14 configuration, আমরা বলেছিলাম F এর Fn
Fn এই ভ্যালুটা 1 থেকে 14 অবধি হতে পারে, এটাও কিন্তু একটা রিডাক্ট্যান্ট। Tb4 has half-filled f orbitals and is an oxidant. Tb4 half-filled f orbital Yb2 plus আর Eu2 plus, Eu2 plus হচ্ছে strong reducing agent, Yb2 plus reductant, Tb4 হচ্ছে half-filled f orbitals রয়েছে, half-filled, এটা হচ্ছে oxidant. Behavior of samarium is very much like europium বা exhibiting both +2 and +3 oxidation state. এটা একদম ছোট ছোট জাস্ট পয়েন্ট করে তুমি নোট ডাউন এইভাবে করে রাখতে পারো যে EU2 এর জন্য ড্যাশ দিয়ে বা অ্যারো দিয়ে যে কোনো ভাবে তুমি লেখো যে এটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যেতে পারে +3 স্টেটে চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা লস করে হচ্ছে তোমার দুটো এস ইলেকট্রন লস করে ফেলে, ঠিক আছে। এন্ড এটার কনফিগারেশন হচ্ছে F7, আয়ন ফরমেশন করে। Yb2 প্লাস শর্টে এরকম নোট ডাউন করে নেবে, Yb2 প্লাস হচ্ছে আমাদের কি বলতো, এটার হচ্ছে F14, দেখো একদম কমপ্লিটলি ফিল্ড কনফিগারেশন, তাই তো, কমপ্লিটলি ফিল্ড এফ অরবিটালস রয়েছে। এটা রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করে, এটা স্ট্রং রিডিউসিং এজেন্ট। Tb4 হচ্ছে হাফ ফিল্ড এফ অরবিটাল রয়েছে, এটা হচ্ছে একটা অক্সিড্যান্ট। তাহলে যদিও বিক্রিয়াটার গতি খুবই মন্থর হয়, এ কারণেই Ce4+ হচ্ছে একটা উত্তম বিশ্লেষণী বিকারক, অ্যানালাইটিক্যাল। MO2 ধরনের অক্সাইডে এইগুলোর +4 জারণ অবস্থাতে থাকে, দুটো এস ইলেকট্রনের বর্জনের মাধ্যমে Eu2+ গঠিত হয় এবং F7 বিন্যাসের কারণেই এই বিন্যাসটা গঠিত হয়। Eu2+ যদিও একটা স্ট্রং রিডিউসিং এজেন্ট হওয়ায় সহজেই সাধারণ জারস্তর +3 তে ফিরে আসে। অনুরূপভাবে F4 বিন্যাসযুক্ত Yb2+ হচ্ছে একটা উত্তম বিজারক দ্রব্য, এটাও কিন্তু একটা ভালো রিডাক্ট্যান্ট। আর হাফ ফিল্ড এ অরবিটালের উপস্থিতির কারণে Tb4 হচ্ছে একটা জারক দ্রব্য বা অক্সিডেন্ট, আর কিছু দরকার নেই। এখানে তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন এন্ড রেডিয়াস অফ ল্যান্থানাম ল্যান্থানয়েডসটা দিয়েছে, জাস্ট ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখে রাখতে পারো। দেখো একদম 1 থেকে আমাদের দেখো 4 বলেছিলাম, ল্যান্থানামের পরবর্তী যে 14টা মৌল তাদের ক্ষেত্রে, শুধু ল্যান্থানামের ক্ষেত্রে বলেছিলাম সাধারণ হচ্ছে 6s2, প্রত্যেকটার ক্ষেত্রেই 6s2 আছে। আর প্রথমে কে থাকে শুধু, তাহলে 4FN6s2, এই এনটা জাস্ট চেঞ্জ হচ্ছে, দেখো এনটা কিন্তু জাস্ট চেঞ্জ হচ্ছে, এনটা জাস্ট চেঞ্জ হচ্ছে 4FN, এন এর জায়গায় শুধু 1 থেকে 14 বসে যাচ্ছে পর পর, ঠিক আছে। তোমাদের এলিমেন্টের নামটা তো তোমরা মনে রাখতে পারবে না, জাস্ট এই জেনারেল ফর্মুলাটা জেনে রাখো যে 4FN হয়, 6s2 হচ্ছে নর্মাল, 5d1 6s2 হচ্ছে ল্যান্থানামের শুরু হয়, সেখান থেকে প্রত্যেকটারই 6s2 থাকে। এবার পরের যে 14টা মৌল তাদের 4f1 থেকে 4f14 অবধি আছে, তারপরে 6s2 কিন্তু মাস্ট দেখে নাও। শুধু এখানে দেখো এই গ্যাডোলিনিয়ামের হচ্ছে 4f7 5d1 হয়, আর 4f এখানে হচ্ছে এই তোমার ln2+ হলে কি হবে, ln3+ হলে কি হবে, এই বাকিগুলোকে কি বলে, ল্যান্থানাম থেকে পুরোটাকে ln বলা হয় শর্টে, তাই তো, ln বলা হয়। আর সেখানে হচ্ছে 4f7 5d1 হচ্ছে 2+ হলে, যদি 2+ হয় ln2+ এর ক্ষেত্রে, ln2+ এর ক্ষেত্রে দেখো 6s থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, 6s থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, যেহেতু এখানে 5d1 ছিল তাই এখানে 5d1 আর এখানে 5d1টা থাকছে এই দুটো মৌলের ক্ষেত্রে, ল্যান্থানাম সিরিয়াম এগুলো রয়েছে। এবার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স গুলোর কথা আমরা চলো একটু পড়ে নিই। all the lanthanoids are silvery white soft metal, একদম সিলভারি হোয়াইট কালার সফট মেটাল হয়, টার্নিশ র্যাপিডলি ইন এয়ার, হার্ডনেসটা ইনক্রিজ করে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার, ইনক্রিজ করার সাথে সাথে এদের হার্ডনেসটা কঠিনত্বটা ইনক্রিজ করে। স্যামারিয়াম বিং স্টিল হার্ড,
Their melting point range 1000 to 1200 কেলভিন, বাট স্যামারিয়াম মেল্ট হয়ে যায় 1623 কেলভিন। ভাবো তাহলে স্যামারিয়ামকে মেল্ট করতে কত বেশি টেম্পারেচার লাগে। মানে নর্মাল রেঞ্জ হচ্ছে এটা 1000 থেকে 1200। দে হ্যাভ টাইপিক্যাল একটা মেটালিক স্ট্রাকচার রয়েছে। এরা কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এরা খুবই ভালো হিট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ডেনসিটি অ্যান্ড আদার প্রপার্টিজ চেঞ্জ স্মুথলি except for EU and YB and occasionally for SM and T। এটা তোমাদের এমসিকিউ এর জন্য দরকার নেই, জাস্ট মেল্টিং পয়েন্টের রেঞ্জটা জানো আর স্যামারিয়াম যে মেল্ট হয়ে যায় এত বেশি টেম্পারেচারে। মেটালিক স্ট্রাকচার রয়েছে, হিট ইলেকট্রিসিটির একজন গুড কন্ডাক্টর। আর যত অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে তত হার্ডনেস এদের ইনক্রিজ করে। সিলভারি হোয়াইট সফট মেটাল। মেনি ট্রাইভ্যালেন্ট ল্যান্থানয়েড আয়ন্স রয়েছে, আর কালার্ড both in solid state and in aqueous solution। সলিড স্টেটেও এটা কালার্ড হয়ে যায়, aqueous সলিউশনে দিলেও কালার্ড হয়ে যায়। Color of this ion may be attributed to the presence of F electrons রয়েছে। Neither La3+ nor Lu3+ ions, so any color, এটাও ভালো করে পড়বে না, La3+ বা Lu3+ কোনো কালার শো করতে পারে না, বাট দ্য রেস্ট ডু শো। বাকিরা কিন্তু কালার শো করতে পারে, La3+ আর Lu3+ আয়ন শো করতে পারে না। অ্যাবজর্পশন ব্যান্ড আর ন্যারো টাইপের হয়। অ্যাবজর্পশন ব্যান্ডটা এদের ক্ষেত্রে ন্যারো হয়, প্রবাবলি বিকজ অফ দ্য এক্সাইটেশন উইদিন F লেভেলে। Lanthanoid are the ions other than the F0 type and F14 type are all প্যারাম্যাগনেটিক হয়, এটাও মার্ক করবে যে তাহলে অ্যাবজর্পশন ব্যান্ডটা ন্যারো হয় and probably because of the excitation within F level the lanthanoid ion other than the F0 হচ্ছে তোমার La3+ থেকে Ce4+ and F14 Yb2+ থেকে Lu3+ সব কিন্তু প্যারাম্যাগনেটিক হয়, মানে উইকলি অ্যাট্রাক্টেড বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাকেই তো প্যারাম্যাগনেটিক বলবো। একদমই তাদের কিন্তু কি হবে, প্যারাম্যাগনেটিক হলে তারা কিন্তু উইকলি অ্যাট্রাক্টেড হয়, তাই তো তারা কিন্তু উইকলি অ্যাট্রাক্টেড হয়। তাহলে সমস্ত ল্যান্থানয়েড মৌলগুলো রূপালী সাদা বর্ণের নরম ধাতব পদার্থ। বায়ুর সংস্পর্শে দ্রুত মলিন হয়ে যায়, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে কাঠিন্যতা বৃদ্ধি পায়। সামারিয়ামের কাঠিন্য প্রায় ইস্পাতের সদৃশ হয়, একদম স্টিল হার্ড হয়। গলনাঙ্ক 1000 কেলভিন থেকে 1200 কেলভিনের মাঝামাঝি হয়, কিন্তু সামারিয়াম 1623 কেলভিন উষ্ণতায় গলতে শুরু করে। মৌলসমূহের বৈশিষ্ট্য সূচক ধাতব গঠন থাকে, এরা তাপ তড়িতের সুপরিবাহী হয়। আর এখান থেকে দরকার আছে যেটা বেশিরভাগই ত্রিযোজী ল্যান্থানয়েড আয়নগুলোর বেশিরভাগই কঠিন অবস্থায় জলীয় দ্রবণের রঙিন বর্ণ কিন্তু প্রদর্শন করে। F ইলেকট্রনের উপস্থিতি বর্ণ প্রদর্শনের সম্ভাব্য কারণ বলে মনে করা হয়। La3+ আর Lu3+ কোনো বর্ণ প্রদর্শন করে না, বাকি আয়নগুলো করে। বর্ণালীর পটিগুলি খুবই সরু হয়, ন্যারো বললাম না। F স্তরের সীমাবদ্ধ থাকে ইলেকট্রনের স্থানান্তর, এরকমটা ভয় বলে মনে করা হয়। সেই কারণে বর্ণালীর পটিগুলি সরু হয়, বর্ণালীর পটিগুলি সরু হয় খুবই, ব্যান্ডগুলো আর কি। তো সেটা হচ্ছে F স্তরের মধ্যেই যেহেতু ইলেকট্রনের ট্রান্সফারটা সীমাবদ্ধ থাকে, তাই এরা মনে করা হয়। আর F0 ধরন আর F14 ধরনের ব্যতীত অন্যান্য সমস্ত ল্যান্থানয়েড আয়ন সমূহ কিন্তু পরাচৌম্বকীয় ধর্ম প্রদর্শন করে, F0 আর F14 ধরন ছাড়া। তাহলে ফার্স্ট আয়োনাইজেশন এনথালপি অফ দ্য ল্যান্থানয়েডস আর অ্যারাউন্ড 600 কিলোজুল পার মোল, সেকেন্ডের 1200, comparable with those of the calcium. Detailed discussions of the variations of the third ionization enthalpy indicates that exchange enthalpy consideration appear to impart a certain degree of stability to empty, half-filled and completely filled orbitals F level.
This is indicated from the abnormally low value of the third ionization enthalpy of the lanthanum, gadolinium, lutetium. In their chemical behavior, in general, the earlier members of the series are quite reactive, similar to calcium, but with increased atomic number, they behave more like aluminium. এটা হচ্ছে Ln3+ থেকে 20 ইলেকট্রন বেরিয়ে গেলে Ln হয়ে যায়, এটা হচ্ছে ভ্যালু অফ ই এর হাফ রিঅ্যাকশন। তাহলে ল্যান্থানয়েড মৌলগুলোর প্রথম আয়নায়ন এনথালপির মান প্রায় 600 কিলোজুল পার মোল হয়। দ্বিতীয় আয়নায়ন এনথালপির মান প্রায় 1200 কিলোজুল পার মোল হয়, যা কিনা ক্যালসিয়ামের দ্বিতীয় আয়নায়ন এনথালপির সাথে তুলনীয়। তৃতীয় আয়নায়ন এনথালপি মানের পরিবর্তনের বিস্তারিত আলোচনা এটাই নির্দেশ করে যে আলোচ্য যে এনথালপির বিনিময় যেমনটা প্রথম সন্ধিগত সারির 3D কক্ষকের ক্ষেত্রে দেখা যায়, সেটা এফ কক্ষক ফাঁকা, অর্ধপূর্ণ, সম্পূর্ণ থাকার উপর নির্ভর করে কক্ষকগুলো সুস্থিত হয়। এজন্যই ল্যান্থানাম, গ্যাডোলিনিয়াম, লুটেশিয়ামের তৃতীয় আয়নায়ন এনথালপির মানটা অস্বাভাবিকভাবে কম হয়। এটা সম্পূর্ণ এমটি, হাফ ফিল্ড আর ফিল্ড থাকার উপর ডিপেন্ড করছে এফ কক্ষ। এদের রাসায়নিক চরিত্রের ক্ষেত্রে সারির প্রথম দিকের সদস্যরা ক্যালসিয়ামের মতোই সাধারণভাবে যথেষ্ট সক্রিয় প্রকৃতির হয়, কিন্তু যত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি হচ্ছে, সক্রিয়তার দিক থেকে এরা একদম অ্যালুমিনিয়ামের মতন আচরণ করে। এখানে আছে আর ইন দ্য রেঞ্জ অফ, আচ্ছা আগে কি কিছু ছিল আমি পড়িনি, হ্যাঁ তোমার -2.2 থেকে এনথালপির মানটা আর কি এখানে দিয়েছে। এখানে দেখো কেমিক্যাল রিঅ্যাকশন অফ ল্যান্থানয়েডস, ল্যান্থানয়েড কেমিক্যাল রিঅ্যাকশন, এটা দেখে রাখো। এটা কিন্তু তোমাদের জাস্ট এই ছবিটা মনে রাখলেই হবে। দেখো এলএন থেকে যখন হিট করছো সালফারের সাথে, হিট করছো নাইট্রোজেনের সাথে, H2 এর সাথে রিঅ্যাকশন, মানে এলএন এর সাথে H2 এর রিঅ্যাকশন কি হচ্ছে, মানে জলের সাথে রিঅ্যাক্ট করে কার্বনের সাথে রিঅ্যাক্ট করছে। দেখো 2773 কেলভিন টেম্পারেচারে LnC2 উৎপন্ন হচ্ছে, বুঝছো? তাহলে কার্বনের সাথে রিঅ্যাক্ট করে উৎপন্ন হচ্ছে LnN। এই রিঅ্যাকশন ব্যাপারটা একটু মনে রাখো, ঠিক আছে? এইটা একটু মনে রাখো, এই চারটা খুবই ইজি। দেখো ল্যান্থানামের সাথে জাস্ট O2 রিঅ্যাক্ট করে Ln2O2O3, এস দ্বারা হিট করলে সালফার প্রেজেন্ট রেখে যদি হিট করা হয় Ln2S3। তারপর অ্যাসিডের সাথে হাইড্রোজেন লিবারেট করে, হ্যালোজেনের সাথে Lnx3, যেখানে এক্স যে কোনো হ্যালোজেন, ওয়াটারের সাথে হাইড্রোক্সাইড তৈরি করছে, তাই তো, ট্রাইহাইড্রোক্সাইড। LnOH এর হোল 3 সাথে আবার হাইড্রোজেন রয়েছে। Ln(C2) কার্বনের সাথে Ln(N) হচ্ছে তোমার হিট হচ্ছে N এর সাথে, ঠিক আছে? তাহলে দেখো কার্বাইডস, Ln(3), এই Ln2C3, Ln(C2) এগুলো হচ্ছে কার্বাইডস ফরমেশন করছে। when metals are heated with carbon, মেটালকে হিট করা হলো কার্বনের সাথে, ঠিক আছে? মেটালস আর মানে Ln কে আমরা হিট করলাম, এটা তো মেটাল, হিট করা হলো কার্বনের সাথে, দেখো এটা কার্বাইড পেয়ে গেলাম। লিবারেট করছে হাইড্রোজেন ফ্রম ডাইলিউট অ্যাসিড থেকে। দেখো এই অ্যাসিডের সাথে রিঅ্যাকশন, তোমার এই পাশে যেটা লেখা আছে সেটা পড়া থেকে তুমি যদি এইটা পড়ে নাও, জাস্ট নামগুলো পড়ে নাও, যেটা কার্বাইড, এটা কি হচ্ছে অ্যাসিডের সাথে হাইড্রোজেন লিবারেট করছে, হাইড্রোক্সাইড পাচ্ছি, অক্সাইড পাচ্ছি M2O3, সেটা পাচ্ছি হচ্ছে যদি বন্ডস ইন O2, আর বায়ুর সংস্পর্শে যদি পোড়ানো হয় তাহলে কি উৎপন্ন হচ্ছে, অক্সাইড, তাই তো? হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু এই চারটা তোমরা একটু মনে রাখো, ছবিটা জাস্ট ফিগারটা মনে রাখো। তাহলে বেস্ট সিঙ্গেল ইউজ অফ দ্য ল্যান্থানয়েডস ফর দ্য প্রোডাকশন অফ অ্যালয় স্টিল ফর প্লেট অ্যান্ড পাইপস, প্লেট অ্যান্ড পাইপস এর জন্য অ্যালয় স্টিলস প্রোডাকশনে ইউজ হয়। ওয়েল নোন অ্যালয় হচ্ছে মিস মেটাল, মিস মেটাল এটা মার্ক করে রাখবে। ওয়েল নোন অ্যালয় নাম হচ্ছে যেটা ল্যান্থানয়েড মেটালস দিয়ে তৈরি হয়, আয়রন দিয়ে তৈরি হয়, এন্ড কিছু পরিমাণে সালফার, কার্বন, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম থাকে। এই গুড ডিল অফ মিস মেটাল is used in Mg based alloy to produce bullet, সেল, লাইটার, ফ্লিন্ট, এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া মিক্সড অক্সাইড অফ ল্যান্থানয়েড
ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় পেট্রোলিয়াম ক্র্যাকিং এ, পেট্রোলিয়াম ক্র্যাকিং এ ইউজ হয়। দেখো টেলিভিশন স্ক্রিনে ইউজ হচ্ছে ফসফর হিসেবে। ইন্ডিভিজুয়াল এলএন অক্সাইড গুলো, মিক্সড অক্সাইড অফ ল্যান্থানয়েড কিন্তু পেট্রোলিয়াম ক্র্যাকিং এ ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়। টেলিভিশন স্ক্রিন বা সিমিলার ফ্লুরেসিং সারফেসে ফসফরাস হিসেবে মানে প্রতিপ্রভা সৃষ্টি করার জন্য ফসফোরেসেন্স হিসেবে ইন্ডিভিজুয়াল এলএন অক্সাইড ইউজ হয়। তাহলে পাত এবং পাইপ তৈরির জন্য সংকর ইস্পাত প্রস্তুত করাই হলো ল্যান্থানয়েড মৌলগুলোর একমাত্র এবং সর্বোত্তম ব্যবহারিক প্রয়োগ। একটা সুপরিচিত ধাতু সংকর হলো মিক্সড মেটাল, মিক্সড মেটাল এটা ভালো করে মনে রাখবে, ঠিক আছে, যেটা মূলত ল্যান্থানয়েড ধাতু, আয়রন, তোমার অতি সামান্য পরিমাণ সালফার, কার্বন, ক্যালসিয়াম আর অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত হয়। বুলেট, সেল মানে বর্ম, লাইটারের পাথর তৈরির জন্য ম্যাগনেসিয়াম ভিত্তিক সংকর ধাতু প্রস্তুত করার কাজে বেশিরভাগ মিক্সড মেটাল ব্যবহার হয়। এছাড়া খনিজ তেলের ক্র্যাকিং বিক্রিয়ায় ল্যান্থানয়েড সমূহের মিশ্রকে ব্যবহার করা হয়, মিক্সড অক্সাইড গুলোকে ক্যাটালিস্ট হিসেবে। তো পড়লাম এটাই। নেক্সট তোমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের পুরো পার্টটা গেল ল্যান্থানয়েডস এর জন্য, আমরা বলেছিলাম সেপারেটলি পড়বো। তো এটা এবার আছে হচ্ছে অ্যাক্টিনয়েডস। অ্যাক্টিনয়েডস ইনক্লুড 14 এলিমেন্ট থোরিয়াম থেকে লরেন্সিয়াম, অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টি মৌল, তাই তো, থোরিয়াম থেকে লরেন্সিয়াম। এমনি এদের জেনারেল ইলেকট্রন বিন্যাস হচ্ছে 7s2। 7s2 হচ্ছে জেনারেল ইলেকট্রন বিন্যাস, জেনারেল ইলেকট্রন বিন্যাস। আমরা এবার পড়বো, দেখো ভালো করে। অ্যাক্টিনয়েডস আর রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, এগুলো কিন্তু রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট and earlier members have relatively long half-lives. Later ones have half-life value ranging from a day to 3 minutes for lawrencium. The latter members could be prepared only in nanogram quantity তে, মানে পরবর্তী যে মৌলগুলো ন্যানোগ্রাম কোয়ান্টিটিতে প্রিপেয়ার করা হয়। These facts render their study more difficult. তাহলে অ্যাক্টিনয়েডস গুলো তেজস্ক্রিয় মৌল এবং সারির প্রথম দিকের সদস্যগুলোর অর্ধ জীবন অপেক্ষাকৃত বেশি হয় এবং শেষের দিকের মৌল লরেন্সিয়ামের ক্ষেত্রে একদম শেষে কে আছে, লরেন্সিয়াম, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 103, যার হাফ লাইফ 1 দিন থেকে 3 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে। শেষের দিকের সদস্যগুলোকে ন্যানোগ্রাম কোয়ান্টিটিতে তৈরি করা সম্ভব। এই তথ্য থেকেই বুঝতে পারছো যে এই অ্যাক্টিনয়েডস নিয়ে স্টাডি করাটা কতটাই কষ্টসাধ্য ব্যাপার। এবার এখানে যেটা আছে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাক্টিনয়েডস। All the actinoids are believed to have electronic configuration 7s2 বললাম আগে। Variable occupancy of the 5f আর 6d সাবসেলে রয়েছে। দেখো এই চারটা থেকেই বুঝে যাবে, এই যে 6d রয়েছে আর 5f, 5f2 6d1, 5f3 6d1, 5f4 6d1, 5f6 7s2। সেক্ষেত্রে তাহলে একটা ভ্যারিয়েবল, হ্যাঁ একটা অকুপেন্সি রয়েছে, অধিকার রয়েছে f 5f আর 6d এর। 14 electrons are formally added to 5f, though not in thorium, but থোরিয়ামে কিন্তু নেই 5f, but from Pa, দেখো এইখানটায় দেখে নাও আবার, প্রোট্যাক্টিনিয়াম, প্রোট্রাক্টিনিয়াম Pa দ্বারা প্রকাশ করা, সেখান থেকে দেখো 5f টা রয়েছে। আমাদের থোরিয়ামে 6d to 7s2 ইলেকট্রনিক কনফিগারেশন, কিন্তু আমাদের থোরিয়ামে নেই, কিন্তু তারপরে Pa মানে প্রোট্যাক্টিনিয়াম থেকে কিন্তু অনওয়ার্ডস দ্য 5f অরবিটালস আর কমপ্লিট অ্যাট এলিমেন্ট একদম 103 তে গিয়ে কমপ্লিট হচ্ছে। Irregularities in the electronic configurations of the actinoid like those in the lanthanoids are related to the stability of F0, F7, F1. Occupancy of the 5f orbitals. Thus, the configuration of AM or CM configuration মনে রাখার দরকার নেই, although the 5f orbitals resemble the 4f orbitals in their angular part of the wave function. They are not as buried as 4f orbitals. Hence, 5f electron can participate in bonding to a far greater extent. বুঝলে? তাহলে কি বলছে? ইলেকট্রন বিন্যাস,
সমস্ত অ্যাক্টিনয়েড মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 7s2 এবং 5f ও 6d উপকক্ষগুলোতে ভিন্ন ভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে বলে মনে করা হয়। থোরিয়াম ছাড়া 14টি ইলেকট্রন মূলত 5f কক্ষকে প্রবেশ করে, কিন্তু Pa থেকে শুরু করে 103 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটিতে এসে 5f কক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। ঠিক আছে, থোরিয়াম ছাড়া বাকি 14টা মৌলতেই 5f রয়েছে, কিন্তু প্রোট্যাক্টিয়াম থেকে শুরু করে 103 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল মানে লরেন্সিয়ামে এসে 5f কক্ষটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। 14 মানে সেখানে কিন্তু 5f 14 হয়। ল্যান্থানয়েড মৌলগুলোর মতো অ্যাক্টিনয়েড মৌলগুলোর ক্ষেত্রেও ইলেকট্রন বিন্যাসের এই অসমধারা ইরেগুলারিটিস 5f কক্ষটির F0, F7, F14 বিন্যাসের স্থায়িত্বের সাথেই সম্পর্কিত। আচ্ছা, বলছে যদিও তরঙ্গ অপেক্ষকের কৌণিক বিন্যাসের দিক থেকে 5f কক্ষটা 4f কক্ষকে সদৃশ হয়, এরা কিন্তু 4f কক্ষকের মতো পরমাণুর ভিতরের দিকে ততটা প্রবিষ্ট থাকে না। তাই 5f ইলেকট্রন সমূহ অপেক্ষাকৃত বেশি পরিমাণে রাসায়নিক বন্ধন তৈরি করতে সম্ভব হয়। 4f কক্ষক যেমন ভিতরের দিকে প্রবিষ্ট থাকে বেশি, 5f কক্ষক কিন্তু 4f এর মতন ভিতরের দিকে অতটাও প্রবিষ্ট থাকে না, তাই জন্য রাসায়নিক বন্ধন তৈরি করতে এরা বেশি পরিমাণে সক্ষম হয়। নেক্সট আছে আমাদের আয়নিক সাইজ। আয়নিক সাইজ, এখানে জেনারেল ট্রেন্ড ইন ল্যান্থানয়েড ইজ অবজারেবল ইন দ্য অ্যাক্টিনয়েড অ্যাজ ওয়েল। There is a gradual decrease in the size of atom or M3+ ion across the series. This may be referred to as actinoid contraction. লাইক ল্যান্থানয়েডের মতোই এখানেও কি হচ্ছে, ওই সাইজ অফ অ্যাটম বা M3+ আয়ন এটা ডিক্রিজ করছে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে, সেটাকে অ্যাক্টিনয়েড সংকোচন বলছে, অ্যাক্টিনয়েড কন্ট্রাকশন। কন্ট্রাকশন ইজ হাউএভার গ্রেটার ফ্রম এলিমেন্ট টু এলিমেন্ট, এলিমেন্ট টু এলিমেন্ট সেটা ভ্যারি করছে, রেজাল্টিং ফ্রম পুয়ার শিল্ডিং বাই 5f ইলেকট্রন। তার জন্য 5f ইলেকট্রন দ্বারা শিল্ডিংটাও ভালো হচ্ছে না, আবৃতটাও ভালো হচ্ছে না। তাহলে আয়নীয় আকার, ল্যান্থানয়েড মৌলগুলোর সাধারণ প্রবণতাগুলো অ্যাক্টিনয়েড মৌলসমূহের মধ্যেও দেখা যায়। সারি বরাবর অগ্রসর হলে পরমাণুর আকার এবং M3+ আয়নের আকার ক্রমাগত হ্রাস পেতে থাকে, এটাকে বলে অ্যাক্টিনয়েড সংকোচন। 5f ইলেকট্রনের দুর্বল আবরণী ক্ষমতার জন্যই অ্যাক্টিনয়েড সারির এই মৌল থেকে অন্য মৌলের দিকে অগ্রসর হলে সংকোচনের পরিমাণ অপেক্ষাকৃত বেশি হয়। নেক্সট আছে অক্সিডেশন স্টেট, গ্রেটার রেঞ্জ অফ অক্সিডেশন স্টেট, তাই জন্যই আমরা বলেছিলাম খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার। Actinoids show in general +3 oxidation state. Naturally এরা +3 oxidation state show করে। The elements in the first half of the series frequently exhibit higher oxidation state. For example, maximum oxidation state increases from +4 in thorium to +5, +6, +7 respectively in protactinium, U, Np, but decreases in succeeding element. Actinoids resemble the lanthanoids in having more compounds in +3 state than in the +4 state. However, +3 and +4 ion tend to hydrolyze হতে পারে because the distribution of oxidation states among the actinoids is so uneven, and so different for the former and the latter element. It is unsatisfactory to review their chemistry in terms of oxidation state. কি বলছে, অ্যাক্টিনয়েড মৌলসমূহের প্রদর্শিত সাধারণ জারণ স্তরটা হচ্ছে +3। অ্যাক্টিনয়েড সারির প্রথম ভাগের মৌলগুলো সহজেই উচ্চ জারণ স্তর প্রদর্শন করে। উদাহরণস্বরূপ সর্বোচ্চ জারণ স্তরটা থোরিয়ামের +4 থেকে ক্রমশ বৃদ্ধি পেয়ে Pa, U আর Np এর ক্ষেত্রে +5, +6, +7 হয়, কিন্তু পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে জারণ স্তর ক্রমশ হ্রাস পায়। ল্যান্থানয়েডের মতো
অ্যাক্টিনয়েড মৌলগুলোরও অধিকাংশ যৌগ +4 জারণ স্তর অপেক্ষা +3 জারণ স্তরে উপস্থিত থাকে, যদিও +3 এবং +4 আয়নগুলোর ক্ষেত্রে আর্দ্র বিশ্লেষণের প্রবণতা লক্ষ্য করা যায় হাইড্রোলাইসিস হওয়া। অ্যাক্টিনয়েড মৌলসমূহের আগের মৌলসমূহের সাথে পরের মৌলগুলোর জারণ স্তরের বন্টন এতটাই অসম হয় যে এদের আলোচনাটাই অসঙ্গতিপূর্ণ হয়। এখানে অক্সিডেশন স্টেট দিয়েছে অ্যাক্টিনিয়াম অ্যান্ড অ্যাক্টিনয়েডস গুলো। অ্যাক্টিনয়েড কাকে বলে? অ্যাক্টিনিয়ামের পরবর্তী 14টা মৌল হচ্ছে অ্যাক্টিনয়েড। অ্যাক্টিনয়েডের মধ্যে কিন্তু অ্যাক্টিনিয়াম পড়ে না, যেহেতু এটার না এসি এটার শর্ট ফর্মে, তাই এটাকে অ্যাক্টিনয়েডস এরই অন্তর্ভুক্ত করা হয়েছে। দেখো ন্যাচারালি এরা কিন্তু জেনারেল এদের জারণ স্তর হচ্ছে প্রত্যেকটাই কিন্তু +3 জারণ স্তরেই মেনলি থাকে। হাইয়েস্ট তোমার এই যে 7 দেখাতে পারছে এনপি আর পিইউ, এরা কিন্তু মানে +7 দেখাতে পাচ্ছে, তারপর ইউ দেখাতে পাচ্ছে +6, PA প্রোট্যাক্টিনিয়াম +5 জারণ স্তর দেখাতে পাচ্ছে, কিন্তু জেনারেলি হয় +3। নেক্সট আছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কম্পারিজন উইথ ল্যান্থানয়েড। ল্যান্থানয়েডস এর সাথে কিছু কম্পেয়ার রয়েছে আর কিছু জেনারেল ক্যারেক্টার রয়েছে। অ্যাক্টিনয়েড মেটালস কিন্তু all silvery in appearance but display variety of structure. Structural variability is obtained due to irregularities in metallic radius, which are far greater than the lanthanoids. কি বলছে? অ্যাক্টিনয়েডস ধাতুর প্রত্যেকটাই দেখতে রূপালী বর্ণের হয়, কিন্তু এদের গঠনটা কিন্তু ভ্যারি করে। ধাতব ব্যাসার্ধের অসম ধারা, এখানে বললাম না ইরেগুলারিটিস ইন মেটাল রেডিয়াস, ল্যান্থানয়েড সমূহ থেকেও অধিকতর হয়, তাই কারণেই এদের গঠনের মধ্যে এই বৈচিত্র্য লক্ষ্য করা যায়। The actinoids are highly reactive metals. Actinoids are highly reactive metals, especially when finally divided. যখন finally divided থাকে না, এরা ভীষণভাবে রিঅ্যাক্টিভ হয় actinoids গুলো। Action of boiling water on them, for example, gives a mixture of oxide hydride combination with most non-metals take place at moderate temperature. Hydrochloric acid attack করে all metal কে, but most are slightly affected by nitric acid, owing to the formation of protective oxide layer তৈরি করে। অ্যালকালিস হ্যাভ নো অ্যাকশন, অ্যালকালিসের কোনো অ্যাকশন নেই। তাহলে অ্যাক্টিনয়েড গুলো অত্যন্ত সক্রিয় ধাতু, বিশেষ করে যখন সূক্ষ্ম গুঁড়ো অবস্থায় থাকে, ফাইনালি ডিভাইডেড হয়ে থাকে। উদাহরণস্বরূপ অ্যাক্টিনয়েড ধাতুগুলোর ওপর গরম জল ঢাললে, অ্যাক্টিনয়েড মেটালস গুলোর ওপর তুমি যদি গরম জল ঢালো, তাহলে অক্সাইড এবং হাইড্রাইড যৌগের একটা মিশ্রণ উৎপন্ন হয় এবং একটা মডারেট টেম্পারেচারে মানে সর্বোত্তম উষ্ণতায় এরা বেশিরভাগ অধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এই ধাতুগুলোর প্রত্যেকটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়, কিন্তু বেশিরভাগ ধাতুই নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সামান্য সাড়া দেয়, কারণ ধাতুগুলোর ওপর একটা অক্সাইডের আস্তরণ পড়ে। সেই কারণে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা প্রত্যেকটাই আক্রান্ত হচ্ছে, অ্যাটাকড হচ্ছে, কিন্তু বেশিরভাগ ধাতু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সামান্য সাড়া দেয়, কারণ ধাতুগুলোর ওপর অক্সাইডের একটা লেয়ার পড়ে। এগুলো ক্ষারের সাথে কোনো বিক্রিয়া করে না। দেখো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ক্ষারের সাথে কিন্তু কোনো বিক্রিয়া করে না, মাথায় রাখবে এটা। এই সকল ধাতু ক্ষারের সাথে কোনো বিক্রিয়া করে না। ম্যাগনেটিক প্রপার্টিস অফ দ্য অ্যাক্টিনয়েডস মোর কমপ্লেক্স, মানে অ্যাক্টিনয়েডের ব্যাপারটাই কিন্তু ল্যান্থানয়েডের থেকে ভীষণই কমপ্লিকেটেড। সেই কারণে ভ্যারিয়েশন ইন দ্য ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি অফ দ্য অ্যাক্টিনয়েডস উইথ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড 5 ইলেকট্রন ইজ রাফলি প্যারালাল টু দ্য কোরেসপন্ডিং রেজাল্ট ফর দ্য ল্যান্থানয়েড, দ্য ল্যাটার হ্যাভ হায়ার ভ্যালুস। তাহলে অ্যাক্টিনয়েড মৌলগুলোর এই যে চুম্বকীয় ধর্মাবলী ল্যান্থানয়েডের তুলনায় অনেকটাই জটিল, যদিও 5 উপকক্ষটাতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অনুসারে অ্যাক্টিনয়েড মৌলগুলোর চুম্বকের প্রতি সংবেদনশীলতার ক্ষেত্রে যে লেখচিত্রটা পাওয়া যায় সেটার সাথে কিন্তু অনুভূমিক হয়।
It is evident from the behavior of the actinoids that the ionization enthalpy of the early actinoids, though not accurately known, but are lower than the early lanthanoids. This is quite reasonable, since it is to be expected that when 5f orbitals are beginning to be occupied, যখন পূর্ণ হতে শুরু করে, they will penetrate less into the inner core electrons. কম penetrate হয়. The 5f electron will therefore be more effectively shielded from the nuclear charge than the 4f electron of the corresponding lanthanoids, because the outer electrons are less firmly held. They are available for bonding in the actinoids. কি বলছে? অ্যাক্টিনয়েড মৌলগুলোর আচরণ দেখে এটা স্পষ্ট যে অ্যাক্টিনয়েড সারির প্রথম দিকের সদস্যদের আয়নায়ন এনথালপি যদিও সঠিক মান জানা নেই, তবু এই মানগুলো ল্যান্থানয়েড সারির প্রথম দিকের সদস্যদের থেকে কম হয়। এর যথেষ্ট গ্রহণযোগ্য কারণও আছে, কেননা ধরে নেওয়া যেতেই পারে যে যখন 5f কক্ষটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হতে শুরু করে, তখন কক্ষগুলো ইলেকট্রন সমৃদ্ধ অঞ্চলটিতে অনেকটাই কম পরিমাণে প্রবিষ্ট থাকে। সংশ্লিষ্ট ল্যান্থানয়েড মৌলটার 4f ইলেকট্রনের তুলনায় অ্যাক্টিনয়েড মৌলের 5f ইলেকট্রনগুলো অবশ্যই নিউক্লিয় আধান দ্বারা কম পরিমাণে আবৃত থাকে। বহিস্থ ইলেকট্রনগুলো দৃঢ়ভাবে আবৃত থাকে না বলেই অ্যাক্টিনয়েড মৌলগুলোর বহিস্থ ইলেকট্রনগুলো সহজেই বন্ধন তৈরি করতে অংশগ্রহণ করতে পারে, যেহেতু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে না। আচ্ছা, নেক্সট তাহলে আছে দেখো এ কম্পারিজন অফ দ্য উইথ দ্য ল্যান্থানয়েডস। তাহলে আমরা কিন্তু অনেক ল্যান্থানয়েডের সাথে অ্যাক্টিনয়েডস এর কম্পেয়ার করতে পেরেছি ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে। reveal that behavior similar to that of the lanthanoids is not evident until the second half of the actinoid series. However, এটা কিন্তু পুরো এখান থেকে কিছু কোয়েশ্চেনের ব্যাপার নেই এই প্যারাগ্রাফটা থেকে। Even the early actinoids resemble the lanthanoids in showing close similarities with each other and in gradual variation in the properties, which do not entail change in the oxidation state. The lanthanoid and actinoid contraction have extended effects on the size, and therefore the properties of the elements succeeding them in their respective period. The lanthanoid contraction is more important because karonta ki the chemistry of elements succeeding the actinoids are much less known at the present time. Lanthanoid actinoid e ki bolche eta ar ami puroটা বলছি না। বলছে যদিও অ্যাক্টিনয়েড সারির যে প্রথম দিকের সদস্যগুলোর ধর্ম ল্যান্থানয়েড সারির প্রথম দিকের সদস্যগুলোর ধর্মে প্রায় সেম হয় এবং ধর্মাবলীর যে একটা ধারাবাহিক পরিবর্তন লক্ষ্য করা যায়, কিন্তু এর ফলস্বরূপ জারণ স্তরের কোনরূপ পরিবর্তন হয় না। ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সংকোচন সংশ্লিষ্ট মৌলগুলোর আকারের ওপর বিশাল প্রভাব বিস্তার করে এবং মৌলগুলোর ধর্মাবলী তাদের নিজস্ব পর্যায়ে একই নিয়ম অনুসরণ করে। ল্যান্থানয়েড সংকোচনের গুরুত্ব অপেক্ষাকৃত বেশি, কেননা অ্যাক্টিনয়েড অন্তর্ভুক্ত মৌলগুলো রসায়ন এখনো তো আবিষ্কারই হয়নি তেমন ভাবে, সেই কারণে। নেক্সট আছে সাম অ্যাপ্লিকেশন অফ ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্ট। এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হচ্ছে যে অ্যাপ্লিকেশন গুলো কি কি ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টের জন্য। ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টের অ্যাপ্লিকেশন গুলো হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল মোস্ট ইম্পর্টেন্ট কনস্ট্রাকশন মেটেরিয়াল হিসেবে ইউজ হয়। বিল্ডিং কনস্ট্রাকশনের রেলওয়ে যে কনস্ট্রাকশন সেই সব কনস্ট্রাকশনে কিন্তু আয়রন স্টিল লাগে। আয়রন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ে কনস্ট্রাকশনের জন্য। Their production is based on the reduction of the iron oxide, মানে the removal of impurities and addition of carbon and alloying metal যেমন chromium, manganese, nickel. Some compounds are manufactured for special purpose such as TiO for the pigment industry তে ইউজ হয়।
MnA2 for use in dry battery cell use হয়। The battery industry also require zinc and nickel or cadmium. Element of the group 11 are still worthy of being called coinage metal যাকে বলে। AG and AU are restricted to collected items and contemporary UK copper coins are copper coated steel, এটা ভালো করে মনে রাখো। দেখো আয়রন আর ইস্পাত হচ্ছে দুটো একদম কনস্ট্রাক্টিং ম্যাটেরিয়াল, নির্মাণ সামগ্রী। আয়রন অক্সাইডের রিডাকশন, ইমপিউরিটিজ রিমুভাল অ্যান্ড কার্বন এবং সংকর ধাতু তৈরি করতে পারে এমন ধাতু ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ এবং নিকেলের সংযোজনের ওপর এদের প্রস্তুতি নির্ভর করে। বিশেষ উদ্দেশ্য কিছু সংখ্যক যৌগ প্রস্তুত করা হয় বিশেষ উদ্দেশ্যে, যেমন রঞ্জন শিল্পের জন্য TiO, শুষ্ক তড়িৎ কোষ মানে ড্রাই ব্যাটারি সেলে MnO2 ব্যবহার করা হয়। তড়িৎ কোষ বা ব্যাটারি শিল্পে Zn Ni ক্যাডমিয়ামের প্রয়োজন হয়। গ্রুপ 11 এর মৌলগুলো মহার্ঘ হওয়ায় এদেরকে মুদ্রা ধাতু বলা হয়। তাহলে গ্রুপ 11 এর কয়েনেজ মেটাল কাদের বলে, তাহলে গ্রুপ 11 এর এদেরকে মুদ্রা ধাতু ব্যবহার বলে মহার্ঘ হওয়ায়। যদিও এজি আর AU এর ব্যবহার সংগ্রহযোগ্য বস্তুর মধ্যেই সীমাবদ্ধ। সমকালীন ইউকে কপারের মুদ্রাগুলো হলো কপারের আস্তরণযুক্ত ইস্পাতের মুদ্রা। ইউকে কপারের মুদ্রাগুলো হলো কপারের আস্তরণযুক্ত ইস্পাতের মুদ্রা, কপার কোটেড স্টিল। ইউকে কপার কয়েন্স আর কপার কোটেড স্টিল। সিলভার ইউকে কয়েন্স আর CuNi কপার নিকেলের সংকর ধাতু। Many of the metals or their compounds essential catalyst in their chemical industry তে। V2O5 very important catalyzer, অক্সিডেশন করে SO2 তে ম্যানুফ্যাকচার অফ সালফিউরিক অ্যাসিড। এছাড়া আরো আছে যেমন জিগলার ক্যাটালিস্ট, জিগলার অনুঘটক TiCl4 উইথ AlCH3 এর হোল 3 ফর্ম করে বেসিস অফ জিগলার ক্যাটালিস্ট। এটা কি হয়, পলিইথিলিনে ইউজ হয়। পলিইথিলিন তৈরিতে পলিমারে আমরা পড়েছি তাই তো, পলিমারে পড়েছি পলিথিন পলিইথিলিন। ম্যানুফ্যাকচার অফ পলিইথিলিনে কিন্তু জিগলার ক্যাটালিস্ট ইউজ হয়, যেটা কি দিয়ে তৈরি হয়, ওই টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম, এগুলো কি ট্রানজিশন মেটাল। আয়রন ক্যাটালিস্ট ইউজ হয় হেবার প্রসেসে অ্যামোনিয়া তৈরিতে পড়েছো তাই তো, প্রোডাকশন অফ অ্যামোনিয়া N2H2 এর মিক্সচার। নিকেল ক্যাটালিস্ট enable the hydrogenation of the fats to proceed. In the Waker process, oxidation of ethine to ethanol is catalyzed by PDCl2, palladium. PDCl2 দ্বারা catalyzed হয় ইথাইন থেকে ইথানল। ইথাইন মানে অ্যালকাইন থেকে মানে অ্যালডিহাইড তৈরিতে অক্সিডেশন হচ্ছে প্রসেসে, ওয়েকার প্রসেস। Oxidation of ethine to ethanol is catalyzed by PDCl2. Nickel complexes are useful in the polymerization of alkane. তার জন্য নিকেল কমপ্লেক্সেস ইউজফুল অ্যালকাইনের পলিমারাইজেশনের জন্য। অ্যালকাইনের পলিমারাইজেশন এন্ড আরো আদার কম্পাউন্ডস আছে যেমন বেনজিনের। ফটোগ্রাফিক ইন্ডাস্ট্রিতে রিলিজ অন দ্য স্পেশাল লাইট সেন্সিটিভ প্রপার্টি অফ AGBR. Photographic industry relies on the special light sensitive properties of AGBR. তাহলে সিলভারের ইউকে মুদ্রাগুলো CuNi এর সংকর ধাতু। D and F ব্লকের বেশিরভাগ ধাতু অথবা এদের যৌগগুলো রাসায়নিক শিল্পের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় অনুঘটক রূপে কাজ করে। সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে SO2 এর জারণ বিক্রিয়াটিতে V2O5 অনুঘটক রূপে কাজ করে। পলিইথিলিন প্রস্তুতিতে যে জিগলার অনুঘটক ব্যবহার করা হয় সেটা AlCH এর হোল 3 এবং TiCl4 মিলিতভাবেই তৈরি করে। N2H2 এর মিশ্রণ থেকে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়াম প্রস্তুত করার সময় আয়রন অনুঘটক ব্যবহার করা হয়। নিকেল অনুঘটক স্নেহ জাতীয় পদার্থের হাইড্রোজেনেশন প্রক্রিয়াটাকে সচল রাখতে পারে। ওয়াকার পদ্ধতিতে ইথাইন থেকে ইথানলের জারণ প্রক্রিয়াটিতে PDCl2 অনুঘটক রূপে কাজ করে। অ্যালকাইন এবং বেনজিনের মতো জৈব যৌগের বহুলীভবন বিক্রিয়ায় নিকেলের জটিল যৌগ বা আয়নগুলো খুবই সহায়তা করে।
ফটোগ্রাফি শিল্পে ভিত্তি দাঁড়িয়ে আছে এই এজিবিআর এর বিশেষ আলোক সংবেদনশীলতা ধর্মের ওপরে। এজিবিআর সিলভার ব্রোমাইডের একটা আলোক সংবেদনশীলতা ধর্ম আছে, যার ওপরে ফটোগ্রাফি শিল্পটা দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারছো, এই যে ফটো তোলো তোমরা সবাই, তার সেটা কিসের ওপর ভিত্তি করে? এই ফটোগ্রাফি শিল্পটা দাঁড়িয়ে আছে এজিবিআর এর ওপর ভিত্তি করে। ঠিক আছে, এই ট্রানজিশন মেটাল এজি সিলভার এটার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। তাহলে থ্যাংক ইউ সো মাচ এত কনসেন্ট্রেট করে ক্লাসটা করার জন্য। অবশ্যই ডি অ্যান্ড এফ ব্লক, দুটো ডি ব্লকটা বেশি ইম্পর্টেন্ট আর এফ ব্লকের ল্যান্থানয়েডসটা বেশি ইম্পর্টেন্ট, আগেই বলে দিচ্ছি। এফ ব্লকের মধ্যে ল্যান্থানয়েডসটা মোর দ্যান ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অ্যাক্টিনয়েডস এর থেকে, আর ডি ব্লকটা টোটালটাই ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের কিন্তু ডি অ্যান্ড এফ ব্লক কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আমি আর একটা, আমাদের তো আমরা একটা ইনঅর্গ্যানিকের চ্যাপ্টার পড়লাম, তো এর আগেরটা একটা আমরা সলিউশন পড়েছি ফিজিক্যালের, তো এবার আমি ট্রাই করছি অ্যামিন তোমাদের পড়ানোর জন্য অর্গ্যানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা। ঠিক আছে, অর্গ্যানিক কেমিস্ট্রিটা এবার একটু পড়ি, আবার ফিজিক্যাল পড়লাম, ইনঅর্গ্যানিক পড়লাম, এবার একটু অর্গ্যানিক পড়বো আবার। ঠিক আছে, এই তাহলে ডি অ্যান্ড এফ ব্লকটা অনেকেই দেখছি পাঠাচ্ছ ডি ব্লকের সুন্দর একটা নোটস করে। হ্যাঁ, তো এবার ডি ব্লকটা পাঠাচ্ছ, এবার এফ ব্লকটাও কিন্তু তৈরি করে ফেলো একদম ছোট ছোট করে নোটস করে। ঠিক আছে, একদম ল্যান্থানয়েডসটার উপর বেশি জোর দাও, অ্যাক্টিনয়েডসটা যতটা পারো কম লেখো। ঠিক আছে, ওকে, ডি অ্যান্ড এফ ব্লক কিন্তু খুব ভালো করে পড়ে নাও। তাহলে নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, বাই, টেক কেয়ার, গুড নাইট।